নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পিয়ারডেস হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ট্রপিক্যাল মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার চন্দ্রমৌলি ভট্টাচার্যকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আরও একবার স্বাগত জানাবো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সেই সমস্যাটা আমাদের ভীষণই চেনা, ব্যথা। আমরা অনেকেই হাঁটুর ব্যথা, গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, এই সমস্ত ব্যথায় ভুগি। আগে এরকম ব্যথা হলে একটা শব্দ আমরা শুনতাম, সেটাকে বলে বাত। কিন্তু এখন বাতের সঙ্গে আরও যেহেতু অনেক কিছু টেস্ট হয়, তো সেই টেস্টের পরিপ্রেক্ষিতে আমাদের মনের মধ্যে আর একটা প্রশ্ন উকি দেয়, সেটি হচ্ছে ইউরিক অ্যাসিড। তাই ব্যথা হলে আমাদের মনে হয় আমার কি ইউরিক অ্যাসিডটা বাড়লো? তাই ইউরিক অ্যাসিড, এই ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে কিভাবে রাখবো, কি খাওয়া দাওয়া করবো, কীরকম জীবনযাত্রা করব, সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সেটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। স্যার, ইউরিক অ্যাসিড হলেই কি ব্যথা হবে? ইউরিক অ্যাসিড নিয়ে অন্যান্য লোকদের জানি না, বাঙালিদের মনে কিন্তু নানা রকম বিভ্রান্ত ধারণা আছে আর কি। হ্যাঁ, ইউরিক অ্যাসিড মূলত হচ্ছে একটা প্রোটিন মেটাবলিজমের একটা বাই প্রোডাক্ট। হ্যাঁ, এবার ইউরিক অ্যাসিড বাড়ার থেকে মূলত দুটো রোগ হয়। একটা হচ্ছে গাউট, যেটাকে প্রবলি গিটে বাত বলে, আর আরেকটা হচ্ছে কিডনি স্টোন, কিডনি রিলেটেড কিছু প্রবলেমস হতে পারে। কিন্তু এই যে গিটে বাত বা গাউট, সেটা কিন্তু একটা খুব স্পেসিফিক ধরনের রোগ। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে কোনো জয়েন্ট রিলেটেড পেন বা যে কোনো ব্যথা হলেই আমরা একবার ইউরিক অ্যাসিডটা দেখে নিই, কারণ আমরা মনে করি সেটা ইউরিক অ্যাসিড জড়িত হতে পারে। কিন্তু তা নয়। গাউট জিনিসটা হচ্ছে সাধারণত মাঝবয়সী লোকেদের হয়। একটা স্পেসিফিক জয়েন্ট হঠাৎ করে একদম ওভারনাইট সেটা লাল হয়ে ফুলে অসম্ভব ব্যথা হয়। এবং গাউটের ব্যথা যাদের হয় তারা কিন্তু এটা বলেন যে এই ব্যথাটা হচ্ছে সহ্য করতে না পারার মতো ব্যথা। অনেকে বলেন যে এরকম ব্যথা তিনি আগে কোনোদিনও জীবনে অনুভব করেননি। আমি জাস্ট আজকেই আমি একজন রুগীকে দেখেছি যিনি গাউট অবস্থায় আমার কাছে এসেছিলেন। তিনি বললেন যে তার এতটাই ব্যথা হচ্ছিল যে তার মাঝে মাঝে মনে হচ্ছিল পাটা কেটে বাদ দিতে। এই ধরনের প্রেজেন্টেশন হচ্ছে ইউরিক অ্যাসিড জড়িত যেটা ব্যথা, তার প্রেজেন্টেশন। সেটা খুব কমনলি হয় হচ্ছে পায়ের যেটা ফার্স্ট মেটাটার্সোফ্যালিঞ্জিয়াল জয়েন্ট, আমার হচ্ছে বুড়ো আঙুলটা যেখানে সে পায়ে জুড়ছে, ওই জয়েন্টটা হচ্ছে কমনেস্ট জয়েন্ট। তবে সেটা অন্যান্য পায়ের জয়েন্টেও হতে পারে, কিন্তু হাঁটুতে বা কাঁধে হওয়াটা আনইউজুয়াল। কোমরের ব্যথা তো ইউরিক অ্যাসিডের থেকে হতে পারে না, প্র্যাকটিক্যালি অসম্ভব ব্যাপার। তাই সব ব্যথা ইউরিক অ্যাসিডের জন্য নয়। ইউরিক অ্যাসিডের থেকে গাউট হতে পারে, যেটা একটা খুব স্পেসিফিক ধরনের ব্যথা এবং অসম্ভব কষ্টদায়ক, এবং জিনিসটা খুব সিরিয়াস। কিন্তু যে কোনো ব্যথাই ইউরিক অ্যাসিড বাড়ার থেকে হয় না। এবার তাহলে আসি যে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত? ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা হচ্ছে পুরুষদের জন্য যেটা ভাবা, ল্যাব টু ল্যাব ভেরি করে, কিন্তু ব্রডলি হচ্ছে 7.2 অবধি ভাবা হয় পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য 6.2 6.3 এরকম একটা ভাবা হয়। আপনি গাউটের কথা বলেছেন এবং যেটা খুব মারাত্মক সেটাও বলেছেন, পাশাপাশি একটা কথা বলেছেন যে কিডনির ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের এফেক্ট। একটু কিডনির প্রসঙ্গে জানবো যে কীভাবে ক্ষতি করে ইউরিক অ্যাসিড। দুটো জিনিস, একটা তো ধরুন কিডনি স্টোন যেগুলো হয় সেগুলো সব কিডনি স্টোনই ইউরিক অ্যাসিড স্টোন নয়, কিন্তু একটা প্রপোর্শন অফ কিডনি স্টোন হচ্ছে ইউরিক অ্যাসিডের থেকে হয়। এবার কিডনি স্টোন হলে যা যা ক্ষতি হতে পারে, ব্যথা হতে পারে, তাতে কিডনিটার ধরুন কিডনি যেখান থেকে কিডনি থেকে পেচ্ছাপ তৈরি হয়ে যে পাইপটা দিয়ে নাবে, সে পাইপটা যদি অবস্ট্রাক্টেড হয়ে যায় একটা পাথরের দ্বারা, তখন একটা ব্যাক প্রেশার দিয়ে কিডনিটারও ড্যামেজ হতে পারে, আর ব্লাড বেরোতে পারে। কিডনি স্টোনের যা সমস্যা সেইটা একটা পার্ট। আর এছাড়াও স্টোন না হয়েও অনেক সময় কিডনির অ্যাকচুয়াল কিডনির ক্ষতিও ইউরিক অ্যাসিড বেশি থাকলে হতে পারে, যেটাকে ইউরেট নেফ্রোপ্যাথি বলে। তাতে আস্তে আস্তে ক্রিয়াটিনিন বাড়তে পারে, কিডনির ক্ষতি হতে পারে, সেইটা। এই দুটোই সম্ভব। স্যার, ইউরিক অ্যাসিড এটা বাড়ে কেন? ইউরিক অ্যাসিড বাড়ে
অনেকগুলো কারণ। একটা কারণ যেটা সবচেয়ে ইজি টু এক্সপ্লেন কিন্তু খুব রেয়ার, সেটা হচ্ছে কিছু জেনেটিক সমস্যা থাকে যেখানে ইউরিক অ্যাসিড যে মেটাবলিজম যে পদ্ধতিতে হয় সেখানে কিছু এনজাইমের অভাব থাকে, এটা জন্মগত, এবং তাদের ওই এনজাইমটা থাকে না বলে ইউরিক অ্যাসিড লেভেলস খুব হাই থাকে। কিন্তু এটা কিন্তু খুব রেয়ার ব্যাপার। বেশিরভাগ লোকের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়ার কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়াটা কিন্তু মেটাবলিক সিনড্রোম বলে একটা জিনিস হয়, যেটা নিয়ে খুব চর্চা চলে আজকাল, যেটা একটা অনেকগুলো জিনিস মিলিয়ে, ধরুন ব্লাড সুগার বেশি থাকতে পারে বা বেশি হওয়ার একটা প্রবণতা থাকতে পারে, কোলেস্ট্রল বেশি থাকার একটা প্রবণতা থাকে, জেনারেলি ওজন বেশি থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। এই মেটাবলিক সিনড্রোমের একটা পার্ট কিন্তু ইউরিক অ্যাসিড। তার মানে আমাদের আধুনিক মধ্যবিত্ত বা উচ্চবিত্ত জীবনের যেটা সমস্যা, যে ওজন বাড়া এবং এই ধরনের, সেখানে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়াটাও তার একটা কম্পোনেন্ট। শুধু ডায়েট থেকে ইউরিক অ্যাসিড বাড়াটা খুব আনলাইকলি এবং আনইউজুয়াল। আর যেটা হয়, যেটা আরেকটা জিনিস যেটা হয়তো আমরা যথেষ্ট ভাবিনি, সেটা হচ্ছে অ্যালকোহলের সাথে কিন্তু ইউরিক অ্যাসিডের একটা খুব স্ট্রং সম্পর্ক আছে। মানে অ্যালকোহলটাও ইউরিক অ্যাসিড মেটাবলিজমটাকে অ্যাফেক্ট করে বলে, যারা অ্যালকোহল মানে যারা সোশ্যাল ড্রিঙ্কার তাদের কথা বলছি না, কিন্তু যারা রেগুলার অ্যালকোহল খান অত্যাধিক মাত্রায়, তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার একটা সম্ভাবনা থাকে। আরেকটা কমন কারণ, আগেন আমরা অতটা এটা নিয়ে ভাবি না, সেটা হচ্ছে ওষুধ। অনেক ওষুধ আছে যেগুলো নিত্য ব্যবহারের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ, পেচ্ছাপ বাড়াবার ওষুধ, এগুলোতেও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে। আর আগেন রেয়ার কিন্তু সিরিয়াস, ধরুন কিছু কিছু ক্যান্সার, স্পেশালি ব্লাড ক্যান্সার, লিউকিমিয়া ইত্যাদি, সেখানে যেহেতু প্রচুর মাত্রায় সেল ভাঙতে থাকে, সেখান থেকেও ইউরিক অ্যাসিড বাড়ার একটা প্রবণতা দেখা যেতে পারে। স্যার, আপনি যেরকম শুরুতে বললেন যে ব্যথা নিয়ে আমাদের ইউরিক অ্যাসিডকে কানেক্ট করার একটা মিথ রয়েছে, একইভাবে এই ইউরিক অ্যাসিড এটা খেলে বাড়ে, ওটা খেলে বাড়ে, ঢ্যাঁড়সের বীজ থেকে বাড়ে, টমেটোর বীজ থেকে বাড়ে, মুসুর ডাল থেকে বাড়ে, আদৌ এগুলো কতটা সঠিক? মানে কতটা ঠিক কি সঠিক জানি না, কিন্তু মানে সমস্ত যারা সোসাইটি, যাদের এই নিয়ে গাইডলাইন্স আছে, তারা কেউ এই কথাগুলো বলেনি এগুলো না খেতে। প্রথম কথা হচ্ছে ইউরিক অ্যাসিডের ডায়েট নিয়ে যেটা ভাবা হয় সেটা ঠিক নয়, এবং যে জিনিসগুলো নিয়ে ভাবা হয় সেগুলোর ক্লিনিক্যাল রেলেভেন্স খুব কম। ইউরিক অ্যাসিড বাড়লে যেটা ডায়েটারি রেকমেন্ডেশন, সেটা হচ্ছে একটা ইন জেনারেল একটা হেলদি ডায়েট ফলো করা, ইউরিক অ্যাসিড স্পেসিফিক নয়। তার মধ্যে কিছু কিছু জিনিসের ওপর নজর রাখতে বলা হয়। তার মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট, এক হচ্ছে অফল যেটাকে বলে, তার মানে মূলত আমরা যা খাই তার মধ্যে মেটে কিন্তু অসম্ভব ইউরিক অ্যাসিড রিচ, এবং মানে যার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তার সত্যি মেটে অ্যাভয়েড করতে আমিও বলি। বা ধরুন কেউ কিডনি খায়, যেগুলো কি বাংলায় কলিজা বলে বা কি, সেগুলোতে অফল যেগুলো, এগুলো সবই ইউরিক অ্যাসিড রিচ, এগুলো অ্যাভয়েড করা উচিত। রেড মিট কাকে বলে? পাঁঠার মাংসকে রেড মিট বলে? প্রবাবলি বলে না, কিন্তু মানে পশ্চিমে গোটটাকে একটা লো ফ্যাট মিট ভাবা হয়, কিন্তু পর্ক, বিফ এগুলো কিন্তু অ্যাভয়েড করতে বলা হয় যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে। অ্যালকোহলটা অ্যাভয়েড করতে বলা হয়, কিন্তু আদারওয়াইজ একটা জেনারেল হেলদি ডায়েট, মুসুর ডাল খাবেন না, এই টমেটোটা খাবেন না, এগুলো কোথাও কোনো রেকমেন্ডেশন নেই। কোনো স্পেসিফিক ফল খাবেন না, এটা খাবেন না, এটা রেকমেন্ডেশন নেই। লেগিউমসে মানে আপনার ডালগুলোতে ইউরিক অ্যাসিডের মাত্রা হয়তো বেশি থাকে, কিন্তু সেটাকে আপনি কম খেতে গিয়ে আপনি নিউট্রিশনালি অন্য জিনিস খেয়ে আপনি মানে যেটুকু আপনার বেনিফিট হয়তো ইউরিক অ্যাসিডের দিকে হচ্ছে, সেই ক্ষতিটা আপনি অন্য দিকে করছেন। তাই এগুলো একদম রেকমেন্ডেড নয়। রেকমেন্ডেশন হচ্ছে ওইটুকুই। তো যেহেতু আপনি বললেন যে ব্লাড সুগার এবং কোলেস্টেরলের মতো এটার মেটাবলিজমের সঙ্গে এটার একটা কানেকশন রয়েছে, তাহলে কি একবার যদি ইউরিক অ্যাসিডের ওষুধ কেউ নেয় তাহলে তাকে কি দীর্ঘ নিতে হয়? ইউরিক অ্যাসিডের ওষুধ খাওয়ার ইন্ডিকেশন কিন্তু খুব সিলেক্টিভ। আপনার ইউরিক অ্যাসিড, ধরুন আমরা যে রেঞ্জটা নিয়ে আলোচনা করলাম, তার ওপরেই ইউরিক অ্যাসিড থাকলে কিন্তু ওষুধ খাওয়ার কোনো যুক্তি নেই। স্ট্রং যুক্তি হচ্ছে দুটো। এক হচ্ছে আপনার কিডনি স্টোন হয়েছে, যেটা আপনি জানেন ইউরিক অ্যাসিড স্টোন, অথবা কিসের থেকে স্টোন সেটা বোঝা যায়নি, সেখানে একটা খাওয়ার যুক্তি থাকতে পারে আপনার যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে। আর দ্বিতীয় হচ্ছে আপনার যদি গাউট হয়ে থাকে, তাহলে ইউরিক অ্যাসিডের ওষুধ খাওয়ার যুক্তি আছে।
আর যেটা যুক্তিপূর্ণ সেটা হচ্ছে যেটা বললাম, ওই ব্লাড ক্যান্সার ইত্যাদি এইসব সিচুয়েশনে খাওয়া। আদারওয়াইজ আপনার ইউরিক অ্যাসিড লেভেলটা 6.1-এর জায়গায় 6.3, অতএব ইউরিক অ্যাসিডের ওষুধ চালু করা হোক, এগুলো একদম রেকমেন্ডেড নয়। স্যার, ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখতে গেলে আমাদের কি করতে হবে? আলাদা করে কিছু করতে হবে না। আপনার যদি ওই রোগগুলো কোনোটা থাকে তাহলে আপনাকে ওষুধ খেতে হবে, আর যদি ওই রোগগুলো না থাকে তাহলে আপনার মানে ইন জেনারেল হেলদি লিভিংয়ের জন্য আপনার যে ধরনের ডায়েট, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, যেমন মেডিটেরেনিয়ান ডায়েট, যেমন সেটা একটা ওভারঅল একটা হেলদি ডায়েট, সেটা কিন্তু ইউরিক অ্যাসিড বেশি থাকলেও সেটা ইজ এ রেকমেন্ডেড ডায়েট। তার মানে একটা ওভারঅল হেলদি ডায়েট, যে জিনিসগুলো নর্মালি খেতে বারণ করা হয়, রিফাইন্ড সুগার, রিফাইন্ড ফ্লাওয়ার, এই যে ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করা। আরেকটা যেটা বলা হয় ফ্রুক্টোজ সিরাপ, যেগুলো ওই জিনিসটা অ্যাভয়েড করা। কিন্তু এছাড়া একটা হেলদি ডায়েট খাওয়া, ওজনের সাথে সম্পর্ক আছে, ওজনটাকে রেগুলেট করা। ইন জেনারেল আপনি হেলদি হওয়ার জন্য যা করবেন সেটা আপনার ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও সাহায্য করবে। ইউরিক অ্যাসিডের জন্য আপনার স্পেসিফিক্যালি খুব কিছু করার আছে বলে মনে হয় না। আপনি লাস্টে বললেন ওজনের সঙ্গে সম্পর্ক আছে, তাহলে এই ওজনের ব্যাপারটা যদি আরেকবার ক্লিয়ার করে বলেন। ওই মানে আলাদা করে ইউরিক অ্যাসিড না, কিন্তু ওই মেটাবলিক সিনড্রোমের একটা হিউজ পার্ট তো হচ্ছে ওজন। আপনি যদি ওজন বাড়ে তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে এবং তার থেকে মেটাবলিক সিনড্রোমের অন্যান্য প্রবলেমগুলোও বাড়বে। ওয়ারাজ আপনি যদি ওজনটাকে রেগুলেট করতে পারেন তাহলে আপনার পুরো জিনিসটাই বেটার হবে। সেই দিক থেকে ওজনটাও কন্ট্রোলে রাখাটা ইম্পর্ট্যান্ট ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও, কিন্তু আলাদা করে নয়। কিন্তু এমন নয় যেটা শুধু ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে, এটা ওভারঅল আপনার মেটাবলিক সিনড্রোমের কথা মাথায় রেখে ওজনটাকে রেগুলেট করা। থ্যাংক ইউ স্যার। আমরা ইউরিক অ্যাসিড সম্পর্কে অনেক কিছু নতুন তথ্য জানলাম এবং অনেক কিছু মিথ্যে ধারণা রয়েছে, ভুল ধারণা রয়েছে। সেই ভুলগুলো আশা করি আজকের এই আলোচনার পর আপনাদের অনেকেরই ভেঙে যাবে। যেমন টমেটো খাওয়া উচিত নয়, ঢ্যাঁড়সের বীজ সম্পর্কে ধারণা রয়েছে, মুসুর ডাল সম্পর্কে ধারণা রয়েছে। তো স্যার যেরকম বললেন যে এক্স্যাক্টলি কিন্তু কোনো গাইডলাইন সেভাবে নেই, তার পাশাপাশি যেগুলো খাওয়া উচিত নয় স্যার কিন্তু খুব সুন্দর করে সেগুলো তুলে ধরেছেন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভীষণ কাজে আসবে, ভীষণ উপকৃত করবে। আপনারা সকলে সুস্থ থাকুন। আপনাদের সুস্থ থাকার জন্যই আমাদের এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। নমস্কার।